নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, বাংলায় একটা প্রবাদ রয়েছে, ডেকে সার পোয়াল গাদায় কখনো লাগাতে নেই। এক্স্যাক্টলি বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি তার ঠিক সেই রকম একটা নমুনা দেখাচ্ছে, বা বাংলাদেশের সরকার বলতে পারেন। এখন বিসিবির হাতে আর কিছু নেই, বাংলাদেশ সরকারের হাতে। রিসেন্টলি বাংলাদেশের একজন উপদেষ্টা আসিফ নজরুল, যার নাম, তিনি একজন আইন বিশেষজ্ঞ বাংলাদেশের। আবার রিসেন্টলি তিনি এমন একটা কমেন্ট করেছেন, যে কমেন্টের জেরে বিশেষ করে বাংলাদেশ আইসিসির নজরে চলে এসেছে। এক কথায় বলা যেতে পারে, আইসিসি পার্টিকুলারলি কোনো ক্রিকেট বোর্ডকেই ডাইরেক্টলি মানা করে না, মানে না বলে না। যেমন ধরুন 2026 যে T20 ওয়ার্ল্ড কাপ, সেটা ভারত হোস্ট করছে, এটা আপনারা সকলেই জানেন। আর এই নিয়ে যে বাবাল শুরু হয়েছে, কারণ বাংলাদেশ বর্তমানে ভারতে T20 ওয়ার্ল্ড কাপে অনুষ্ঠিত হওয়ার যে টুর্নামেন্ট, সেখানে খেলতে আসবে না। অলরেডি ভেন্যু ডিসাইড হয়ে গিয়েছে, অলরেডি টিকিট বিক্রি হয়ে গিয়েছে বা শুরু হয়ে গিয়েছে। তো সেই রকম পরিস্থিতিতে বাংলাদেশ বলছে আসবে না। এখন আইসিসির তরফ থেকে কিছু নির্দেশনা জারি করা হয়েছে। কেমন? যে আইসিসি একটা সিকিউরিটি চেক আপ করেছে আমাদের ভারতের মধ্যে। তো সেখানে দেখার পরে তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশ দলের আদার্স যে সমস্ত দল রয়েছে, তাদের চাইতে সিকিউরিটি একটু হলেও থ্রেট রয়েছে আমাদের ভারতে। কারণ তার কারণটা খুবই সাধারণ। রিসেন্টলি বাংলাদেশে যেভাবে অরাজকতা চলছে এবং সংখ্যালঘু হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চলছে, তাদের সাধারণ ভারতীয় যে সমস্ত হিন্দু সম্প্রদায় রয়েছে, প্রত্যেকেই একটু ক্ষোভে রয়েছে। আমরাও কিন্তু তার বিপক্ষে নই, মানে আমরাও তার পক্ষেই রয়েছি, যে হ্যাঁ, এটা হওয়াই উচিত। যখন তুমি তোমার দেশে সংখ্যালঘুদেরকে ঠাঁই দিতে পারবে না, ভালোভাবে রাখতে পারবে না, তখন অবভিয়াসলি আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে কি করছি, আমরা তো একটু আওয়াজ তুলবই, স্বাভাবিক। এই কারণে কি হয়েছে, আইপিএল 2026 এর যে অনুষ্ঠিত হওয়ার কথা, সেই আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে আমাদের হিন্দু সম্প্রদায়ের তরফ থেকে, এবং ভারতের জনগণের রোষে বলা যেতে পারে সেটাকে সম্পূর্ণও করেছে বিসিসিআই। তো মুস্তাফিজুর রহমানকে সরিয়ে নেওয়ার পরে এখন বাংলাদেশের তরফ থেকে আওয়াজ উঠেছে, তারা T20 ওয়ার্ল্ড কাপ 2026 খেলতে যাবে না। এখন সবাই একটাই কথা বলছে, এমনকি আসিফ নজরুল এও একটাই কথা বারবার বলছে, যে যখন মুস্তাফিজুর রহমানকেই সিকিউরিটি দিতে পারছে না, সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারকে, সমস্ত প্লেয়ার এবং দর্শক যারা রয়েছে, তাদেরকে কি করে সিকিউরিটি দিবে? দেখুন, কথাটা সিকিউরিটি নয়। মুস্তাফিজুর রহমান এমন করে বড় তোপ হয়ে গিয়েছিল না যে তাকে সিকিউরিটি দিতে হবে। প্রথমত হচ্ছে, আমাদের ভারতে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল, এটা কিন্তু কোনো আইসিসি টুর্নামেন্ট নয়। প্রথমেই বলে রাখি যে আইসিসি টুর্নামেন্ট আর একটা ফ্র্যাঞ্চাইজি ভারতের টুর্নামেন্ট, এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আইপিএলটাকে সম্পূর্ণভাবে হ্যান্ডেল করে বিসিসিআই, আর আইসিসি সে হচ্ছে গ্রামের মোড়লের মতো। বাংলাদেশিদের বোঝাতে হলে ঠিক এইভাবেই বোঝাতে হবে। ভাবুন যে আপনার বাড়িতে কোনো একজন ব্যক্তি সে আসতে চেয়েছে, তা আপনি যে কোনো মুহূর্তে তাকে নিয়ে নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি তাকে ডেকেও নিতে পারেন, আপনি তাকে বাড়ি থেকে বের করেও দিতে পারেন। কিন্তু যখনই আপনার গ্রামের মোড়ল আপনাকে বলবে যে ভাই, এই টিমটা তোমার দেশে গিয়ে খেলবে, তোমাকে খেলাতে হবে, তখন অবভিয়াসলি আমাকে সেটা শুনতে হবে, কারণ সে গ্রামের মোড়ল, সে হচ্ছে গণ্যমান্য একজন। এই আইসিসি হচ্ছে সমস্ত ক্রিকেটের মোড়ল। তাই আইসিসির দায়িত্ব, যাকে যেটা দেবে সেটা তাকে পালন করতে হবে। ইভেন ভারত এর বিপক্ষে নয়। ভারতে চেয়েছে যে আইসিসির যে ইভেন্ট হবে, সেটা ভারতে যেন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়, কিন্তু বাংলাদেশ সেটা বুঝতে রাজি নয়। তাই বাংলাদেশ কি বলে ফেলেছে, রিসেন্টলি ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন উপদেষ্টা, এই আসিফ নজরুল, আপনারা খুব শুনে থাকবেন, তিনি ইদানিং খুবই বেশি কথা বলছেন। তো একটা এমন কথা বলে ফেলেছে যেটা সম্পূর্ণভাবে আইসিসির বিপক্ষে চলে গিয়েছে। তার লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, প্লাস আমার ভিডিওতেও আমি একটু কাটিং দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আমরা দুইটা চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর, সেটা প্রত্যাশা করছি। এর মধ্যে একটা জিনিস ঘটেছে, আপনাদের আমার জানানোর প্রয়োজন। সেটা হচ্ছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে, বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। দুই হচ্ছে, বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে, ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে, ইলেকশন যত এগিয়ে আসবে, তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীত ভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের T20 বিশ্বকাপ খেলার কোন রকম পরিস্থিতি নাই।
আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পড়তে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, এর যে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। আমরা মনে করি ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে, বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে গত 16 মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতীয় ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপার পরিণত হয়েছে। মুস্তাফিজের পর্ব এবং এরপরে আপনাদের যে চিঠির কথা বললাম সেটার মাধ্যমে এটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে। আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না। তো বন্ধুরা শুনলেন তো, দেখুন আসিফ নজরুল কি বলতে চাইছে। আসিফ নজরুলের একটাই কথা, এই ব্যক্তির একটাই কথা, যে যখন আইসিসি আমাদেরকে নির্দেশ দিচ্ছে, যদিও আইসিসি কোনো ক্রিকেট বোর্ডকে পার্টিকুলার বা সেপারেট ভাবে কোনো নির্দেশ দেয় না এই ধরনের ক্ষেত্রে, তো আইসিসি কি বলছে যে আসিফ নজরুলের কথা অনুযায়ী যদি ভারতে খেলতে আসতে হয় তাহলে, মানে আসিফ নজরুল যেটা বোঝাতে চাইছেন আমি সেইটা বোঝাচ্ছি কিন্তু আপনাদেরকে, যে তাহলে মুস্তাফিজুর রহমানকে বসিয়ে রাখতে হবে। উনি তো সেটাই বললেন, তাই না, যে আমরা কি আমাদের তাহলে প্রথম সারির বা ফাস্ট বোলারকে বসিয়ে আমরা টিম পাঠাবো ভারতে, সেটা বললেন। আমাদের কনসার্নটা মুস্তাফিজুর রহমান বা আদার্স কোনো প্লেয়ারকে নিয়ে আইসিসির টুর্নামেন্টে নেই। আইসিসির টুর্নামেন্টে আমরা কারোর সঙ্গেই কোনো কনসার্ন রাখছি না, কারণ তারা আইসিসির হয়ে আসছে, যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে আসছে, অবভিয়াসলি তাদেরকে আদর আপ্যায়ন করা, তাদেরকে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আমাদের। দ্বিতীয়ত আসিফ নজরুল আরো একটা কথা বললেন, যে ভারতে যে সমস্ত সাপোর্টাররা বাংলাদেশ থেকে যাবে তারা যদি বাংলাদেশের আন্তর্জাতিক যে ক্রিকেটের জার্সি সেটা পরে ঘোরে তাহলে তাদের জন্য সিকিউরিটি থ্রেট হতে পারে। দেখুন, বাংলাদেশে আজ থেকে 10-15 বছর আগেকার কথা বলি, আমাদের ভারত থেকে গিয়েও কিন্তু মার খেয়ে আসতে হয়েছে। তাহলে তখন কি বাংলাদেশে সিকিউরিটির কোনো প্রবলেম ছিল না? দেখুন, কোনো একটা জায়গাতে প্রত্যেকটা মানুষ যদি এক সমান হবে তাহলে তো হবে না। একটা জায়গায় 10টা মানুষ থাকলে তার মধ্যে একজন কম বেশি হবে। দু একটা কথা ওদিক থেকেও আসে এদিক থেকেও আসে, তার মানে এমন নয় যে বাংলাদেশের কোনো প্লেয়ার বা বাংলাদেশের কোনো দর্শককে আমরা মেরে তাকে ফাটিয়ে দিয়েছি, এরকম কিছু হয়েছে কি? আজ পর্যন্ত হয়নি। এই রিসেন্টলি 2024 সালে আমাদের একটা সিরিজ বাংলাদেশ থেকে এসেছিল ভারতে, তো সেই সময় সিরিজ হচ্ছিল, তো বাংলাদেশের একজন সাপোর্টার এমন অভিনয় করেছিল যে বর্তমানে বাংলাদেশ তো দূরের কথা, আমাদের ভারত থেকে তাকে ব্যান করে দেওয়া হয়েছে, ইভেন বাংলাদেশও তাকে অনেক জায়গায় ব্যান করে রেখেছে। তো সেই রকম যদি অভিনয় দেখান তাহলে পারে তো এইখানেও বহুত কিছু ঘটতে পারে, তাই না? আসিফ নজরুলের কথা অনুযায়ী আসিফ নজরুল বোঝাতে চাইছে যে আইসিসি যাই বলুক না কেন আমরা মানব না। দেখুন, এতে বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে পারে। কিছুদিন আগে ওই তামিম ইকবাল একটা কথা বলেছিল না, যে আইসিসির সঙ্গে আমরা বেশি রকম এইরকম বাড়াবাড়ি করি তাহলে আমাদের যে রেভিনিউ আসছে সেটা হয়তো কোনো রকম দিক দিয়ে খারাপ হয় আর কি। তার কথার অনুযায়ী যেটা মিনিং সেটাই আমি বললাম আর কি। তামিম ইকবাল একদিকে খারাপ কিছু বলেন। দেখুন, তামিম ইকবালের এই কথার বিপক্ষে অনেকেই অনেক কমেন্ট করেছে যে 90% বা 95% রেভিনিউ আমাদের আইসিসি দেয় না, 50% রেভিনিউ আইসিসি দেয়। ঠিক আছে, মেনে নিচ্ছি 50% রেভিনিউ আইসিসি দেয়। এবার ধরুন 50% রেভিনিউ আইসিসি আপনাদের কাট করে দিল, বাকি রেভিনিউটা কোথা থেকে আসবে? যদি আইসিসির সঙ্গে সম্পর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভালো না হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশে কোনো একটা বড় দল সফর করতে যাবে বা বাংলাদেশকে ডাকবে তার দেশে? ডাকবে না। যেমন ধরুন ভারত, যেমন অস্ট্রেলিয়া, যেমন আমাদের ইংল্যান্ড, এবং তারপর রয়েছে আরো বড় বড় যে সমস্ত দেশ, নিউজিল্যান্ড, তারা কিন্তু বাংলাদেশকে অবভিয়াসলি বাইপাস করবে, যেমনটা হয়েছে জিম্বাবুয়ে, কেনিয়ার ক্ষেত্রে। তো এইরকম যদি বাইপাস করা শুরু করে বড় বড় দেশগুলো, সেই ক্ষেত্রে যে ব্র্যান্ডিং থেকে যে রেভিনিউটা আসে বাংলাদেশের, তাহলে সেটাও ইম্প্যাক্ট হবে। তো অবভিয়াসলি ব্র্যান্ডিং এবং আইসিসি এর দুটোই, এই যে 50% আর ওটা 30-40% যেটাই থাকুক না কেন, তো এই দুটো মিলে তো 90% হচ্ছে। তামিম ইকবাল যেটা বোঝাতে চেয়েছিল সেটা কিন্তু ওই 90% এই টোটাল মিলিয়ে, এমন নয় যে আইসিসি তোমাদেরকে ক্যাশ দেয় 90%, এমনটা কিন্তু নয়। তো বাংলাদেশ যদি বোকামি করে তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের ইফেক্ট পড়বে ভবিষ্যতের জন্য, এটা কিন্তু তামিম ইকবাল বলেছে। আর দেখুন, আমি রিসেন্টলি গতকালকে একটা প্রতিবেদন করেছিলাম যে স্পন্সরশিপ অলরেডি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সমস্ত প্লেয়ার যারা রয়েছে সাইন করা, তাদের কাছ থেকে অলরেডি স্পন্সরশিপ আমাদের ভারতের কোম্পানিগুলো ছিনিয়ে নিচ্ছে। বলা যেতে পারে তাদের যে কন্ট্যাক্ট ছিল সেগুলো থেকে বেরিয়ে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একবার ভেবে দেখুন তো, বাংলাদেশের রেভিনিউটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে।
তার মানে এটা আমরা ভালোভাবে বুঝতে পারছি যে রাজনৈতিক খেলা খেলতে গিয়ে বাংলাদেশের যে বর্তমান সরকার রয়েছে, অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকার চাইছে যেন বাংলাদেশ থেকে ক্রিকেটটা নিশ্চিহ্ন হয়ে যাক, মুছে যাক। তারা চায় না ক্রিকেটটাকে আগামী দিনে আরো আগিয়ে নিয়ে যেতে, যেটা অনেকদিন আগে থেকে অনেকেই বলছে বাংলাদেশের, যে এটা একটা ষড়যন্ত্র চলছে ক্রিকেটকে ধ্বংস করার জন্য। দেখুন, এখন সিম্পল কিছু কথা, বাংলাদেশের বোর্ডের হাতে আর কোনো উপায় নেই। আইসিসিকে যেভাবে তারা এই হেনস্থা করছে বা যেভাবে তারা এই কুটু বাক্য বলছে, খারাপ খারাপ কথা বলছে, তাতে আইসিসি যদি একবার তাদের ওপর স্টেপ নেওয়া শুরু করে, তাহলে কি কি হতে পারে বাংলাদেশে সেটাও একবার বলে দিই, পসিবিলিটি কি কি হতে পারে। প্রথমত, বাংলাদেশের যে ফান্ডিং যায় আইসিসির তরফ থেকে সেটা সম্পূর্ণভাবে কাট অফ হয়ে যাবে। দ্বিতীয়ত, বড় বড় টিমগুলো আইসিসি খেলতে যাবে না। তৃতীয়ত হচ্ছে, আইসিসি যে সমস্ত টুর্নামেন্টগুলো করায়, হোস্টিং করায়, যেমন ধরুন এশিয়ান কাপগুলো এবং যে ইগুলো রয়েছে আইসিসি টুর্নামেন্টগুলো, সেগুলো কিন্তু আর বাংলাদেশে কোনো রকম ভাবেই আইসিসি করবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের কত বড় একটা ক্ষতি হবে সেটাও আপনারা বুঝতে পারছেন। আর এরপরেও যদি বাংলাদেশের ক্রিকেট বোর্ড আরো বাড়াবাড়ি করে, তাহলে বুঝতেই পারলেন যে সম্পূর্ণভাবে লিস্টের থেকে, আইসিসির যে মেম্বারশিপ লিস্ট, সেখান থেকেই বাংলাদেশকে সরিয়ে দেওয়া হবে। তারপর কি হবে সেটা আপনারা সকলেই জানেন। যাই হোক বন্ধুরা, দেখুন, বাংলাদেশের পরিণতি খুবই খারাপ। ওরা যেভাবে একগুঁয়েভাবে রাজনীতি করছে বাংলাদেশের সরকার, বাংলাদেশের ক্রিকেট বোর্ড তো দেখুন সরকারের কথা অনুযায়ী চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ খুবই খারাপ। আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন। আর আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে বন্ধু মহলে সকলের কাছে পৌঁছে দেবেন। আজকের মতো এই ছোট্ট প্রতিবেদন এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।